আজই পাশ হলো বাজেট এবং সর্বোচ্চ আয়কর হার বাজেটের প্রস্তাবে 30% থাকলেও তা 25%তেই বহাল রয়েছে। ধনীদের আয়কর হার আগের অবস্থানে ফিরিয়ে আনা হলো এবং সঙ্গে থাকলো কালো টাকা সাদা করার সুযোগও। বার্তাকক্ষ থেকে আজকের আলোচনা, পাশ হলো বাজেট, কি কি থাকছে আর কি বাদ গেল। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তাকক্ষ থেকে। সাথে আছে আমি নিকিতা নন্দিনী। দর্শক, বার্তাকক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর প্রধান বাণিজ্য সম্পাদক ওয়ালুর রহমান। ওয়ালুর ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের আজ প্রথম আলোর প্রথম পাতাতেও আসলে এই বিষয়টি নিয়েই প্রতিবেদন এসছে। আমরাও সেই নিয়ে শিরোনাম রেখেছি যে পাশ হলো বাজেট, কি কি থাকলো, কি বাদ গেল, এই নিয়ে আলাপ করতে চাই। তবে আলোচনাটা শুরু করতে চাই সেই বাজেট ঘোষণার দিনও আমরা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলাপ করেছি, তার আগেও এসেছে এই বিষয়টি, সেটি হলো কালো টাকা সাদা করা নিয়ে। এবং আমাদের প্রতিবেদনেও উল্লেখ রয়েছে যে আহসান এইচ মঞ্জুর তিনি কিন্তু বলেছেন, পিআরআই নির্বাহী পরিচালক, যে এই বিষয়টি আসলে গ্রহণযোগ্য নয়। এটা সবাই সমালোচনা করেছেন। এটি নিয়ে একটু আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি। সবাই সমালোচনা করেছেন, শুধু আহসান মনসুর নয়, এবং অন্য সবাই আসলে এই জিনিসটা বলেছেন অনেকেই অনৈতিক। কালো টাকা সাদা করার এই বিষয়টা 15% কর দিয়ে এটা করা যাবে। বাজেট আজকে পাশ হলো, গতকালকে অর্থ বিল পাশ হয়েছে এবং সেখানেই গতকালকে সিদ্ধান্ত হয়ে গেছে যে এটা থাকবে। 15% মাত্র কর দিয়ে যে কেউ কালো টাকা সাদা করতে পারে। এর বাইরে আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে, সেটা হলো যদি কেউ প্লট, বাড়ি-টাড়ি, অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট এগুলো কেউ কিনে থাকেন, চাইলে সেটাও আসলে সাদা করা যাবে যদি কালো টাকা দিয়ে যদি কেউ সেটা করেন। তার জন্য নির্দিষ্ট হারে কর দিতে হবে। আবার কোম্পানির ক্ষেত্রেও বলা আছে যে কোম্পানিরও অপ্রদর্শিত আয় যেটা, সেটাও আসলে সাদা করা যাবে। কিন্তু বেশি আলোচনা হচ্ছে ব্যক্তি যে আয়, সেই কালো টাকা সাদা করার বিষয়। এটার সমালোচনাটা হচ্ছে এই কারণে যে মাত্র 15% কর দিয়ে এটা সাদা করা যাবে। এটা এমন সময় এটা করা হলো যখন আসলে অরিজিনাল বাজেটের প্রস্তাবে বলা হয়েছিল যে সর্বোচ্চ কর হার হবে 30%। 25% আগে ছিল, এখন এটা 30%-এর একটা প্রস্তাব তখন এটা করা হয়েছিল। যদিও আপনি বললেন একটু আগেই যে এটা আসলে 25% আবার বহাল করা হয়েছে। তার মানে হলো যারা উচ্চ আয়ের যারা লোক, যাদেরকে আমরা ধনী হিসাবে অনেক সময় চিহ্নিত করি, তাদের আসলে আর ওই যে অতিরিক্ত কর যেটা দিতে হতো তাদের আয়ের উপরে, সেটা আর দিতে হচ্ছে না। 25%ই ম্যাক্সিমাম কর থাকছে। ইভেন যদি 25% থাকে এখন, সেক্ষেত্রে আপনি কালো টাকা সাদা করতে পারবেন মাত্র 15% দিয়ে। তার মানে হলো যে আপনি যদি একজন সৎ করদাতা হন, তাহলে আপনি আসলে এক ধরনের একটা কি বলা যেতে পারে শাস্তি পাচ্ছেন। হ্যাঁ, কারণ আপনি সৎভাবে যদি কর দিতে চান, আপনাকে 25% দিতে হবে। আমাদের মনে রাখতে হবে যে কর ফাঁকি বেশিরভাগ ক্ষেত্রে তারাই দেয়, অভিযোগটা তাদের বিরুদ্ধেই যারা আসলে অনেক টাকা আয় করেন। এখন যদি আমি ধরে নিই যে তারা 25%-এর স্ল্যাবেই পড়ে যাচ্ছেন, তার মানে তারা 25% না দিয়ে 15% দিয়েই কিন্তু তারা কালো টাকা সাদা করে ফেলতে পারবেন। এবং সেই যে সেই সুযোগটা কিন্তু থাকছে। সেটা নিয়ে আসলে সমালোচনা এখনও আছে এবং অর্থনীতিবিদরা এর আগে থেকে বলছিলেন যে এই সুযোগটা দেওয়া উচিত না। পার্লামেন্টেও কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে, যখন বাজেট নিয়ে যখন আলোচনা হলো, সাধারণ আলোচনা, সেখানে কিন্তু এমপিদের পক্ষ থেকে এটার সমালোচনা করা হয়েছে। কিন্তু আমরা যেটা দেখেছি, বাজেট আসলে পাশ হয়ে গেছে, অর্থ বিল পাশ হয়ে গেছে এবং শেষ পর্যন্ত এটা কিছুই হলো না আর কি। সুযোগটা থাকছে যারা উচ্চ আয়ের লোক, তারা 25% কর দেবেন, কিন্তু যদি কেউ ফাঁকি দিতে চান তার জন্য কর থাকবে মাত্র 15%। একদমই তাই। এবং আবারও আসলে আরেকটি আহসান এইচ মঞ্জুরেরই আরেকটি কমেন্ট বলতে হয়। উনিও কিন্তু বলেছেন যে যারা ঠিকমতো কর দিচ্ছেন তাদেরকে চাপ না দিয়ে আসলে যারা ফাঁকি দেয় তাদের উপরে নজর দেওয়াটা বেশি দরকার। সেটা অনেকদিন ধরেই কিন্তু বলা হচ্ছে যে, কারণ এখন যেটা সিস্টেম যেটা হচ্ছে সেটা হলো যে জাতীয় রাজস্ব বোর্ডের যারা কর্মকর্তা আছেন, তারা আসলে তাদের কি চাপটা দিচ্ছেন যারা অলরেডি কর দিচ্ছেন। কিন্তু এটা বলা হয় যে বাংলাদেশে আসলে বিপুল পরিমাণ মানুষ আছেন, বিপুল সংখ্যক মানুষ আছেন যারা আসলে কর দেওয়ার যোগ্য।
এই যে কর দেওয়ার যোগ্য এদের কাছে আসলে এনবিআর এর কর্মকর্তারা যাচ্ছেন না বা তাদেরকে কর জালের মধ্যে নিয়ে আসছেন না। অলরেডি যারা চলে এসেছেন ভলান্টারি বা অন্য কোনোভাবে, যেমন আমরা যারা চাকুরিজীবী আছি বা বিভিন্নভাবে যারা চাকুরি করেন তাদেরকে আসলে এই নিয়মটা এই কর জালের মধ্যে নিয়ে আসা হয়েছে, কারণ এই কর আমাদেরকে দিতেই হবে। সো আমাদেরকে নিয়ম করে যেভাবে কর জালের মধ্যে নিয়ে আসা হয়েছে, সাধারণ অনেক মানুষ আছেন, ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন পেশার কাজ করেন, তারা আসলে এখন পর্যন্ত কর জালের মধ্যে এদেরকে নিয়ে আসা যায়নি, যে কারণে এই সমালোচনাটাও আছে যে যারা কর দিচ্ছে তাদের উপরে চাপটা না বাড়িয়ে নতুন লোকজনদেরকে যদি কর জালের মধ্যে নিয়ে আসা যায় তাহলে হয়তো এখন যারা কর দিচ্ছেন এদের উপরে চাপটা আসলে অতটা পড়ে না। এরপরেই বলতে চাই, সর্বজনীন পেনশন স্কিমের যে বিষয়টি সেটি পুরোপুরি করমুক্ত করা হলো এবং একই সাথে আরও একটি স্কিম কিন্তু আসছে যেটি আগামী কাল থেকে চালু হবে, সেটি নিয়েও আমাদের অনলাইনে প্রতিবেদন এসছে, আমাদের পাঠকেরা সেটা পড়ে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আসলে এই বিষয়টি কেমন হবে? যেটা আপনি বলছিলেন যে গতকাল কি অর্থ বিলের যখন পাশ হলো তখনই জানানো হলো যে সর্বজনীন পেনশন স্কিম যেগুলো আছে তখন 4টা ছিল, আগামীকাল থেকে একটা চালু হবে, এগুলো করমুক্ত হবে। এটার যে পেনশন যেটা পাবেন সেটা করমুক্ত হবে। এবং নতুন যেটা বলছিলাম যে আরেকটা আসবে প্রত্যয় নামে, যেটা আসলে এটার যারা এই স্কিমে যোগ দিতে হবে এখন এটা বাধ্যতামূলক করা হয়েছে। স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান, স্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান যারা আছে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে, এদের একটা আলাদাভাবে পেনশন কর্মসূচি ছিল, অনেকের ছিল, কিন্তু এখন বলা হয়েছে সরকারের পক্ষ থেকে যে ওইটা আর থাকবে না। আগামীকালকে মানে 1 জুলাই থেকে যে সমস্ত লোক এই ধরনের চাকুরিতে জয়েন করবেন, যোগ দেবেন, তাদের ক্ষেত্রে আর পুরনো পেনশন কর্মসূচি থাকবে না, তাদের নতুন এই প্রত্যয় কর্মসূচিতে যোগ দিতে হবে। এখন এটা নিয়ে আসলে এক ধরনের একটা আবার বিরোধিতাও শুরু হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা, কারণ এর মধ্যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে পড়ছে সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে। বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক আছেন তারা এই ব্যাপারটা পছন্দ করছেন, তারা এটা মানছেন না, তারা দাবি তুলেছেন তাদেরকে এখান থেকে বাদ দিতে হবে। এখন যেহেতু সরকার বলেছেন না এটা আগামীকালকে থেকে এটা চালু হয়ে যাবে, এটা শুরু হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজকেই তারা ঘোষণা করেছেন যে তারা আগামীকালকে থেকে কর্মবিরতিতে যাবেন, পরীক্ষা ক্লাস এগুলো কোনো কিছু হবে না। এটা একটা নতুন ডেভেলপমেন্ট এবং এটার শেষ পর্যন্ত কি দাঁড়ায় আমরা এখনো জানি না। তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরও কিছু তাদের পয়েন্ট আছে, সরকার চাইছে যে না সবাইকেই এই সার্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসবে। সরকারের যুক্তিটা হলো যে সরকারের যারা একেবারে কোর কর্মচারী বা কর্মকর্তা যারা আছে তাদের জন্য আগামী বছর 2025 সালের জুলাই থেকে নতুন আরেকটা কর্মসূচি শুরু হবে। সো যে পেনশন কর্মসূচি এখন আছে সরকারিভাবে সেই ওটা আর থাকবেই না একটা পর্যায়ে। সো 2025 সালের জুলাই থেকে যারা জয়েন করবে সরকারি চাকরিতে তাদেরকেও আসলে বাধ্যতামূলকভাবে ওই কর্মসূচিতে যোগ দিতে হবে। তো স্বাভাবিকভাবেই সরকার আসলে ওই যে এখনকার যে পেনশন যে স্কিম যেগুলো আছে বা যে কাঠামো আছে ওখান থেকে বেরিয়ে এসে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সবাইকে নিয়ে আসতে চাই। এর একটা কারণ হলো যে সর্বজনীন পেনশন স্কিম গত বছর চালু হয়েছে অগাস্টে, এখন পর্যন্ত আসলে খুব বেশি সাড়া নেই, 4 লাখও এখনো হয়নি, 4 লাখের নিচে যারা এখন মধ্যে গ্রাহক হয়েছে। তো সরকার এখন চাইছে যে অনেকটা বলা যেতে পারে বাধ্যতামূলকভাবেই বা জোর করেই হোক না কেন তাদেরকে এর মধ্যে ঠেলে দেয়া। হয়তো যেহেতু একটা নতুন স্কিম, অনেকেই হয়তো ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছেন না যে এটার ভালো বা খারাপ দিক হবে কি হবে, অনেকের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব আছে। আমার যেটা মনে হয় যে সরকার হয়তো জিনিসটা এখন পর্যন্ত অতটা ক্লিয়ারও করতে পারেনি যে এটায় যোগ দিলে যে আসলে ভালো হবে বা খারাপ হবে বা ওই যে ব্যাখ্যাগুলো যেটা করা সেটা বোধহয় হয়তো সরকার খুব বেশি করতে পারেনি। কিন্তু এখন যেহেতু এটার বিরুদ্ধে এই যে প্রত্যয় কর্মসূচির বিরুদ্ধে যেহেতু আন্দোলন শুরু হচ্ছে, দেখার বিষয় হবে যে আসলে এটা শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে। এবং এর সাথে আসলে আরেকটি বিষয় যে আর্থিক ক্ষতি বা লাভের সম্পর্কটা এর সাথে কেমন এটা একটু বুঝতে চাই। এবং এটা আসলে সবচেয়ে সমস্যাটা হলো যে ওইটাই সরকার আসলে কতটা ব্যাখ্যা করতে পেরেছে এটা নিয়ে আসলে একটা সন্দেহ আছে। যেমন সরকার বলছে মুখে মুখে, সরকার হলো সরকারি কর্মকর্তারা বলছেন যারা এই স্কিমের সাথে যারা জড়িত আছেন যে না এখানে যোগ দিলে লস হবে না কোনো, হ্যাঁ। কিন্তু আবার অনেকে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা আর্গুমেন্ট তারা দিচ্ছেন যে তাদের চাকুরি হলো
তাদের রিটায়ারমেন্ট মানে বয়স হলো 65 বছর, কিন্তু সর্বজনীন স্কিমে তো আসলে 60 বছরের পরই আসলে সে পেনশনের যোগ্য হয়ে যাবে, বাকি 5 বছর কি হবে? এই প্রশ্নগুলোর উত্তর আসলে আমার মনে হয় যে সরকার থেকে আসলে পরে ভালো হবে। একদমই তাই, আমাদেরও সময় একদম শেষ হয়ে গেছে। সব মিলিয়ে কি বলা যায় যে বাজেট পাশের পরে যে অনেক বেশি পরিবর্তন এসছে? খুব বেশি পরিবর্তন আসেনি, যেমন মানে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির একটা ব্যাপার আছে, সেখানে অর্থমন্ত্রী বলেছিলেন যে তাদেরকে শুল্কমুক্ত গাড়ি আমদানির যেটা সুবিধা সেখানে তারা কাটছাট করতে চান। এটার জন্য যে নির্দিষ্ট যে বিধানটা আছে সেখানে পরিবর্তন আনা প্রয়োজন ছিল, সেটা আসলে হয়নি। তার মানে এমপিরা শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারবেন। আলোচিত একটা বিষয় ছিল মোবাইল ফোনের টক টাইমের উপরে যে ট্যাক্স যেটা বসানো হয়েছে, সম্পূরক শুল্ক যেটা বাড়ছে, সেটাও আসলে কমানো হয়নি। আমরা জানি ছোটখাটো অনেক বিষয়, আমসত্ত্বর মতো মানে পণ্যের উপরেও আসলে কর বসবে, এই ধরনের বিষয়গুলো আসলে কমানো হয়নি। এবং সবচেয়ে বেশি যেটা মানুষকে বেশি যেটা নিয়ে আলোচনা হয়েছিল যে এখন এই মুহূর্তে উচ্চ মূল্যস্ফীতি আছে, মানুষের খরচ অনেক বেড়ে গেছে। সর্বনিম্ন যে আপনার করমুক্ত আয় সীমা, যেটা এখন সাধারণ মানুষের জন্য 3.5 লাখ টাকা, সেটাও আসলে বাড়ানো হয়নি। তখন এটা নিয়ে খুব সমালোচনা হয়েছিল যে একটু মানুষের রিলিফ দরকার, স্বস্তি দরকার। সরকার শেষ পর্যন্ত সেটা আর শোনেনি। সো গতকালকে যখন অর্থ বিল পাশ হলো সেই 3.5 লাখ টাকাই আছে। সো খুব বেশি পরিবর্তন আসলে আসেনি। মানুষের মানে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এই বাজেটের কারণে যে বিভিন্ন জায়গাতে কর যে বাড়বে, সেটার মানে মানুষকে সেটার জন্য আসলে আগামী বছর মানে আগামীকালকে থেকে যে নতুন অর্থ বছর শুরু হচ্ছে, সেই অর্থ বছরে হয়তো আরও বেশি মানে কি বলা যেতে পারে যে মূল্য খরচ করতে হবে, টাকা আসলে আরও বেশি লাগবে। সো মূল্যস্ফীতি কমানোর যে একটা টার্গেট সরকার নিয়েছিল 6.5%, কতটা অ্যাচিভ হবে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাবে শেষ পর্যন্ত। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। সামনে নিশ্চয়ই আরো বিশ্লেষণ শুনতে পারবো আপনার। ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন ওয়ালুর রহমান। আমরা আলাপ করলাম পাশ হলো বাজেট, কি থাকলো, কি বাদ গেল, আপনি কি ভাবছেন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।